আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবর্তনের আজকের লেকচারে। আজকের ক্লাসে আমরা ফিজিক্স প্রথম পত্রের অধ্যায় ৩ গতিবিদ্যার দ্রুতি এবং বেগ এই যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো গত লেকচারে আমরা অলরেডি দূরত্ব কি জিনিস এবং স্মরণ কি জিনিস এটা জিনিস ভালো মতো বোঝার ট্রাই করেছি এবং সেখান থেকে আমরা ট্রাই করেছি কিছু প্রবলেম আলোচনা করার এবং আজকে এরপরে ফার্দার যে আলোচনাগুলো সেগুলো আমরা করব। আজকের আমরা টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দ্রুতি কি জিনিস এবং বেগ কি জিনিস। তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আজকের ক্লাসে প্রথমেই আমরা এই সংজ্ঞাটা দিয়ে শুরু করব যে দ্রুতি এবং বেগ কাকে বলছে এই জিনিসটা। তো চলো, দ্রুতি এই নামটা এসেছে আসলে দ্রুত ওয়ার্ডটা থেকে। দ্রুত একটা বস্তু কত দ্রুত মুভ করে সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য যেই টার্মটা আমরা ইউজ করি বা যেই কোনো একটা বস্তুর বৈশিষ্ট্যকে ইউজ করি সেটাই হচ্ছে তার দ্রুতি। স্পিড হচ্ছে এর ইংলিশ। আমরা দ্রুতি শুনি বা না শুনি, স্পিড এই টার্মটা কিন্তু আমরা সচরাচর অহরহ আমাদের লাইফে ইউজ করি, তাই না? তাহলে দ্রুতি মানে হচ্ছে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত দূরত্ব অতিক্রম করে চলে যাচ্ছে সেটাই হচ্ছে তার দ্রুতি। কল্পনা করো তোমার কাছে একটা গাড়ি আছে, একটা গাড়ি, এবং সেই গাড়িটা এ পাশ দিয়ে মুভ করে চলে যাচ্ছে। তো এই যে এই গাড়িটা যে মুভ করে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় সে যদি এখান থেকে এখানে যেতে, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় যেতে তার যদি সময় লাগে 1 সেকেন্ড, তাহলে আর আরেকটা গাড়ি যদি কল্পনা করি যে এখান থেকে এখানে যেতে তার সময় লেগেছে 2 সেকেন্ড, তাহলে তুমি বলো যে ফার্স্ট কে যাচ্ছে। তো প্রথম যে গাড়িটার কথা বললাম তার সময় লাগছে 1 সেকেন্ড, দ্বিতীয় যে গাড়িটার কথা বললাম তার সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে দেখো একই পরিমাণ দূরত্ব যেতে একজন অনেক বেশি সময় নিচ্ছে আর একজন কম সময় নিচ্ছে। তো যে কম সময় নিচ্ছে আমি বলতে পারি না তার স্পিড বেশি, খুব দ্রুত চলে গেল। এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব কিভাবে ম্যাথমেটিক্যালি, এইটার জন্যই দ্রুতি বা স্পিড এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। তো দ্রুতি জিনিসটা কি, যে একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় কত দ্রুত যেতে পারে এই জিনিসটি তার দ্রুতির সংজ্ঞা। যে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লেখা ট্রাই করি তাহলে দ্রুতি লিখবো এইভাবে, যে দ্রুতি বা স্পিড সমান কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে একটা বস্তু আরেক বস্তুর থেকে কত দূরত্ব বেশি যাচ্ছে বা কম যাচ্ছে সেটা থেকেই কিন্তু আমরা আন্দাজ করতে পারবো যে কার আসলে স্পিডের ভ্যালুটা বেশি। আমি এখানে টাইম দিয়ে বললাম, টাইম দিয়ে না বলে যদি আমি দুইটা গাড়ির ক্ষেত্রে অন্যভাবে বলতাম যে দুইজনই ধরলাম যে 1 মিনিট সময় নিয়েছে, ধরলাম যে 1 মিনিট সময় নিয়েছে, কিন্তু একটা বস্তু এই 1 মিনিটে চলে গেছে ধরলাম আমি 10 মিটার, আর আরেকটা বস্তু ওই 1 মিনিটে চলে গেছে 20 মিটার। তাহলে কল্পনা করো তো, আমি যদি এইবার টাইমটাকে ফিক্স করে দেই তাহলে দেখা যাচ্ছে এর আগে আমি টাইমটাকে ভ্যারিয়েবল করেছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্বে যেতে কার কত সময় লাগছে, এটা দিয়ে আমরা বুঝলাম যে আচ্ছা যার কম সময় লাগছে তার স্পিড বেশি। এই জিনিসটা আমি কিন্তু উল্টোভাবে ব্যাখ্যা করতে পারি, যে সময়টাকে আমি ফিক্স করলাম যে 1 মিনিট আমি টাইম দিচ্ছি, দুইটা বস্তুকে দিচ্ছি যে 1 মিনিট সময়, কে কত দূরে তোমরা যেতে পারো। তো যে বেশি দূরে চলে যাবে আমি বলতে পারি সে আসলে বেশি স্পিডে গেছে, তাই না? তাহলে ধরলাম যে প্রথম গাড়িটা যাচ্ছে 10 মিটার 1 মিনিটের মধ্যে, এবং দ্বিতীয় যে গাড়িটা আছে সে যদি 20 মিটার অতিক্রম করে সেম টাইমের মধ্যে, তাহলে কিন্তু আমি বলতে পারি দ্বিতীয় যে গাড়িটা আছে সে যেহেতু সেম টাইমের মধ্যে বেশি দূরত্ব অতিক্রম করলো তার মানে তার স্পিডের মানটা বেশি। এবং ওই জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি যে টাইম আমি দুইজনকেই সেম দিব, বাট যার দূরত্বের মানটা বেশি তার স্পিড বেশি বা দ্রুতির ভ্যালু বেশি। এই কারণে এটাকে ম্যাথমেটিক্যালি লেখার সময় লেখা হয় কি, যে আমাদের যে দূরত্বের ভ্যালুটা তাকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলেই আমি সেই যে বস্তু আছে তার দ্রুতি বা স্পিড পেয়ে যাব। কল্পনা করো একটা বস্তু এই বিন্দু থেকে আঁকা বাঁকা পথে এদিকে গেল, এখানে গেল। তো আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে যেই পথেই যাক না কেন কোনো একটা বস্তু, যে কোনো পথেই যাক না কেন সেই পথে এই আঁকা বাঁকা পথ জুড়ে যে রাস্তাটা, এই সম্পূর্ণটা যদি আমি ফিতা দিয়ে মেপে মেপে নিতে পারতাম তাহলে সেটাই আমার টোটাল কি দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা আমি পেলাম বা দূরত্বের ভ্যালুটা পেলাম, একে অতিক্রম করতে কোনো একটা বস্তুর যে পরিমাণ সময় লাগলো এই সময় দিয়ে যদি একে আমি ভাগ করি তাহলে আমি বলতে পারবো যে সে আসলে কত স্পিডে চলছে। তাহলে এই জিনিসটাকে এভাবে বলা যায়। তাহলে দ্রুতির
এটা আমি বলতে পারি ইংলিশ আকারে যে দ্রুতি হচ্ছে স্পিড। তাহলে স্পিডটা মানে হচ্ছে তার যতটুকু সে ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে এই ডিস্টেন্সের ভ্যালুটাকে যদি আমি টাইমের ভ্যালু দ্বারা ভাগ করি তাহলেই হচ্ছে আমি স্পিড পেয়ে যাব। এখন এই ডিস্টেন্স কী জিনিস এবং টাইম কী জিনিস, এই জিনিসটাকে যদি আমরা হচ্ছে একক আকারে প্রকাশ করি, আমরা বিভিন্ন এককে মাপতে পারি। বাট আমাদের যে প্রচলিত যে এককটা আছে, যেটাকে আমরা কি একক বলি, এমকেএস একক বা হচ্ছে এসআই একক, তাই তো? আমাদের যে আন্তর্জাতিক এককটা আছে, একটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময় মাপার একক। তো এই যে আন্তর্জাতিক একক অনুসারে আমরা দৈর্ঘ্যের এককটাকে মিটার বলি আর টাইমের এককটাকে আমরা সেকেন্ড বলি। এই কারণে আমার যে স্পিড যেটা, সেটার এককটা হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে হচ্ছে মিটার, সংক্ষেপে এম দ্বারা লেখা হয়, এবং টাইম হয়ে যাবে আমার সেকেন্ড, সংক্ষেপে এস দ্বারা লেখা হয়। এ কারণে এই স্পিডের যে ভ্যালুটা, সে স্পিডটা হয়ে যাবে আসলে মিটার পার সেকেন্ড এককে, অর্থাৎ পার সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে একটা বস্তু কত মিটার দূরত্ব অতিক্রম করে সেটাই হবে আমার স্পিডের ভ্যালু বা দ্রুতির ভ্যালু। তো এই ক্ষেত্রে কি নিতে হবে, তুমি আঁকা বাঁকা পথে যেদিকেই যাও না কেন, টোটাল তোমার ডিস্টেন্সটা কিন্তু এখানে নিতে হবে, তাহলেই তুমি স্পিডের অ্যাকচুয়াল ভ্যালুটা পাবা। তো আশা করি বুঝতে পারা গেছে যে স্পিড জিনিসটা কি এবং সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, আমি যে আঁকাবাঁকা পথের কথা বললাম, মনে করো এই আঁকাবাঁকা পথের মধ্যে কোথাও হচ্ছে গর্ত ছিল। তো যেখানে গর্ত, মনে করো তুমি বাইক চালাচ্ছ, বাইক চালাতে চালাতে তোমার রাস্তার সামনে কিছু গর্ত পড়ে গেল। তো ওই জায়গায় তুমি কি করবা, ওই বাইকটাকে একটু স্লো করবা, স্লো করে হচ্ছে ওই জায়গায় খুবই সাবধানে অতিক্রম করবা যাতে করে তুমি উল্টে না পড়ো। আবার মনে করো কিছু দূর যাওয়ার পর দেখলে যে রাস্তা খুবই ভালো, একেবারে ফাঁকা, কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই, তুমি এখন করবা কি, তুমি হচ্ছে ফুল স্পিডে একবারে বাইক নিয়ে দৌড় দিবা। তাহলে ঘটনাটা কি, যখন আমরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই, সব সময় যে আমরা একই বেগে চলি ব্যাপারটা তো নাও হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না অ্যাকচুয়ালি। আমি কখনোই একটা বস্তুর আমার প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে একবারে 100% ইউনিফর্ম স্পিড মেনটেন করতে পারবো না, বা আমাদের হচ্ছে বেগের যে একটু তারতম্য, বা এই বেগ বলছি না, এই যে দ্রুত স্পিডের একটু হচ্ছে তারতম্য পাওয়া যায়। তো এই যে তারতম্য পাওয়া যায়, তাহলে আমি কিভাবে বলবো যে একটা বস্তুর কোনো নির্দিষ্ট জায়গায় হচ্ছে বেগটা কত, বা এখান থেকে এটুকু যেতে তার যে বেগটা, আমি দ্রুতিটা বের করলাম, স্পিডটা বের করলাম, তাহলে এই যে স্পিডের ভ্যালুটা যে আমি বের করছি এখানে, যে টোটাল ডিস্টেন্সকে জাস্ট টাইম দ্বারা ভাগ করছি। কিন্তু এমনও তো হতে পারে যে মাঝখানে হচ্ছে আমি চা খাওয়ার জন্য 2 মিনিট ব্রেক নিয়েছিলাম, এটাও হতে পারে। তাহলে এটাও তো কাউন্টে চলে আসতেছে, তাহলে টাইমের আন্ডারে হয়তো বা এই ডিস্টেন্সটা আমি মেপে ফেললাম যে কত দূরত্ব গেছি, বাট মাঝখানে কোথাও আমি স্লো গেছি, কোথাও আমি ফাস্ট গেছি, কোথাও হয়তো বা আমি দাঁড়িয়ে গেছি জ্যামের কারণে, বিভিন্ন কারণে হতে পারে। তো এই যে তোমার যে ট্রাভেল যে টাইমটা, এটা কিন্তু হচ্ছে এক এক সময় এক এক রকম হচ্ছে একই গাড়ির ক্ষেত্রে। তাহলে সমস্যাটা হচ্ছে কি এখানে, দেখো তো। সমস্যাটা হচ্ছে যে যে আমি যদি বলি যে শুধু যদি স্পিড কথাটা উল্লেখ করি, তাহলে তুমি ওই বস্তুটার অ্যাকচুয়াল সিনারিও সম্পর্কে কিন্তু সম্পূর্ণ আইডিয়া পাচ্ছ না। কারণ আমি জাস্ট ওভারঅল তার স্পিড মানে কত দূরত্ব অতিক্রম করলো, এখানে যেতে কত সময় লাগলো, জাস্ট এতটুকু বের করছি। বাট কোনো একটা আমাকে যদি বলো যে তুমি 2 নাম্বার সেকেন্ডে তোমার বেগ কত ছিল, বা আসলেই কি তুমি এত বেগে গেলা, তার মানে ব্যাপারটা এরকম না যে আমি আসলে যে স্পিডের মানটা বের করছি এখানে, এটা আমার হচ্ছে সবসময় আমি সেম স্পিড মেনটেন করে চলেছি, এটা ব্যাপারটা না। মাঝে মাঝে আমাদের যে স্পিডের ভ্যারিয়েশন হতে পারে। এই কারণে আমরা করি কি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা হচ্ছে গড় বেগের একটা কনসেপ্ট নিয়ে আসি। গড় বেগ মানে কি, এই যে মোট যতটুকু দূরত্ব আমি অতিক্রম করলাম, তার জন্য আমাকে মোট কতটুকু সময় লেগেছে সেটা দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে যেই বেগটা পাবো সেই বেগটাকে আমরা আসলে গড় বেগ বলি। মানে গড়ে আমি মোটামুটি এরকম গিয়েছি, বাট এরকম সবসময় না। মনে করলাম যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার এবং এতে আমার সময় লেগেছে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে আমার হচ্ছে টোটাল যে বেগটা আসলো সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। মানে মনে হচ্ছে দেখে যে আমি হচ্ছে প্রতি সেকেন্ডে 5 মিটার করে অতিক্রম করেছি। বাট ব্যাপারটা এরকম নাও হতে পারে যে সব সময় প্রত্যেকটা সেকেন্ডেই যে আমি শুধু 5 মিটারই গেছি, সবসময় ব্যাপারটা সেরকম না। মাঝে মাঝে এমন হতে পারে যে আমি হচ্ছে এর থেকে বেশি বেগে গিয়েছি, কখনো কখনো হয়তো বা এর থেকে কম বেগেও গিয়েছি। বাট মোটামুটি গড়ে আমি বলতে পারি যে গড়ে আমি মোটামুটি 5-এর মতো আমি 5 মিটার পার সেকেন্ড স্পিডে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি। তাহলে এই জিনিসটা থেকে কিন্তু মোটামুটি একটু আইডিয়া পাওয়া যায়। বাট এখনো কিন্তু আমি স্পষ্ট না। আমাকে যদি বলে যে তুমি যখন এই পয়েন্টে ছিলে, ওই পয়েন্টে তোমার বেগ কত বলো? ওই পয়েন্টে তোমার বেগ কি 5? আমি কি বলতে পারবো এখান থেকে? তাহলে এতটুক আইডিয়া থেকে কিন্তু বলা মানে বলতে পারবা না তুমি যে অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, কোনো একটা নির্দিষ্ট সময়ে
তোমার বেগটা কত সেটা শুধুমাত্র এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা কখনোই পসিবল না। এই জন্য তুমি যখনই হচ্ছে স্পিড বের করতে চাবা কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে, তখন হচ্ছে গড় বেগের কনসেপ্টটা আসলে খাটবে না। তো তখন আমরা যেই জিনিসটা নিয়ে আসি সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই জিনিসটা কি পরে যাচ্ছি, আগে হচ্ছে এই যে দ্রুতিটা আমি ব্যাখ্যা করলাম, এখন আমি একটু বেগটা ব্যাখ্যা করি আগে। তো আশা করি বুঝতে পারা গেছে যে শুধুমাত্র দ্রুতির কনসেপ্টটা থাকলেই হবে না, বরং এখানে আমাকে এক্সট্রা একটা কনসেপ্ট থাকা লাগবে যদি আমি অ্যাকচুয়ালি এটা পেতে চাই। অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা বস্তুর অ্যাকচুয়াল সিনারিও জানতে চাই। তাহলে এখন খেয়াল করো, তুমি হচ্ছে এখান থেকে ঘুরে ঘুরে, আমি বললাম যে এখান থেকে ঘুরে 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 এখানে গিয়েছো। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমার ফাইনাল পয়েন্ট এফ। কিন্তু আমরা যে গতদিন বলেছিলাম যে যখন তুমি হচ্ছে আঁকাবাঁকা পথে যাচ্ছ, তখন সম্পূর্ণ পথটার যে ভ্যালুটা সেটাকে আমরা বলি দূরত্ব। তাহলে এই যে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা পেলাম কি, আমরা হচ্ছে দ্রুতি পেলাম। কিন্তু যদি হচ্ছে আমি এই সম্পূর্ণ দূরত্বটাকে না হিসাব করে আমি যদি ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত টোটাল কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো আমার, অর্থাৎ সরণ হলো, এটা যদি আমি বের করতাম, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছিলাম, মনে আছে আশা করি, যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে শর্টেস্ট যে পাথটা আমার, সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এই সরণের ভ্যালুটাকে যদি আমি হচ্ছে টাইম দ্বারা ভাগ করি, তাহলে যেই জিনিসটা পাওয়া যাবে সেটাকে বলা হয় বেগ বা হচ্ছে ভেলোসিটি। তাহলে বেগ মানে হচ্ছে কি, সময়ের সাথে কোনো বস্তুর সরণ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বেগ বলি, ঠিক আছে। তাহলে স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছিল বা দ্রুতি মানে ছিল তুমি অ্যাকচুয়াল কতটুকু পথ অতিক্রম করলে এটাকে তোমার কত সময় লেগেছে এটা দ্বারা ভাগ করো, ভাগ করলে যেই ভ্যালুটি পাবা সেটাই হচ্ছে তোমার দ্রুতি বা স্পিডের ভ্যালু। কিন্তু ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত তুমি সরলরৈখিক যে দূরত্বটা গেলে, ওই দূরত্বকে যদি হচ্ছে ওই সরণটাকে আর কি তুমি যদি টাইম দ্বারা ভাগ করো, যে কত সময় লেগেছে এটা দ্বারা ভাগ করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেগের মানটা পাওয়া যাবে, অর্থাৎ সেটাকে আমরা বেগ বা ভেলোসিটি বলবো। তাহলে আমি গতদিন বলেছিলাম যে সরণ তোমার একটা ভেক্টর রাশি, তাহলে বেগ অবশ্যই কি একটা ভেক্টর রাশি হবে, কারণ বেগের যে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে তোমার অতিক্রান্ত যে সরণটা, এই অতিক্রান্ত সরণকে তুমি যদি হচ্ছে সময় দ্বারা ভাগ করো, তাহলে যতটুকু ভ্যালু পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার বেগের মান। তাহলে সরণকে আমরা সময় দ্বারা ভাগ করলে বেগ পাই, আর যদি আমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পিড বা দ্রুতি পাই। তাহলে এখানে কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আমি গতদিন বলেছিলাম, কি জিনিস, সেটা হচ্ছে যদি আমি বলি যে দূরত্ব এবং সরণ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু বড় পথ হতে পারে, আঁকাবাঁকা পথ, বাট সরণ সবসময় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যে শর্টেস্ট যে পথটা, সরলরেখী যে দূরত্বটা সেটা হবে। তাহলে আমি যদি বলি যে এখান থেকে হিসাব করে এখান পর্যন্ত যদি হিসাব করা হতো, তাহলে দূরত্বের মানটা কিন্তু বেশি পাওয়া যাবে, কিন্তু সরণের মানটা কিন্তু কম পাওয়া যাবে। দেখেই বোঝা যাচ্ছে লাইনটা দেখে যে অনেক বড় লাইন, আর এটা হচ্ছে সরণের মানটা হচ্ছে ছোট লাইন। এখন কথা হচ্ছে তোমাকে যদি বলা হয় তাহলে এই দ্রুতি এবং বেগের মধ্যে কোনটার ভ্যালু আসলে ছোট বা বড় হওয়া উচিত, তাহলে এখান থেকে কিন্তু ওই আগের মতোই হচ্ছে তুমি একটা আইডিয়া পাচ্ছ যে স্পিডে যে ভ্যালুটা পাবো আমি, স্পিডের যে ভ্যালুটা সেটা অবশ্যই ভেলোসিটির থেকে বা বেগের থেকে বড় হবে। কারণ কি, বেগের ক্ষেত্রে উপরে হচ্ছে কি সরণ আছে, আর আমরা কি জানি সরণ হচ্ছে সবচেয়ে ছোট যে ভ্যালুটা, এতটুকু ভ্যালুটা। আর স্পিডের ক্ষেত্রে কি ছিল, স্পিডের ক্ষেত্রে উপরে হচ্ছে দূরত্ব ছিল, আর দূরত্ব হচ্ছে বড় ভ্যালুটা। বাট টাইম তো তুমি সেমই কাউন্ট করবে, এখান থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল যেতে যেই সময় লেগেছে, টাইম তো আর হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে না। এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে সেটা তুমি এই রাস্তা দিয়ে যাও যদি যেতে আর কি, তাহলে সেক্ষেত্রে ওই আলটিমেটলি সেম টাইমটাই তুমি নিবে। তবে টাইমের মান এখানে চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এই যে পথটা, অতিক্রান্ত পথটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে স্পিড বা বেগের যে মানটা, ভেলোসিটির যে মানটা সেটাতে চেঞ্জ আসছে। তাহলে অবশ্যই যে কোনো ক্ষেত্রে তোমার স্পিডের যে ভ্যালু, সেই স্পিডের ভ্যালু অলওয়েজ ভেলোসিটির থেকে গ্রেটার আসবে, অর্থাৎ বড় আসবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে কিছু কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভ করার ক্ষেত্রে এই ছোট ছোট কনসেপ্টগুলো অনেক কাজে আসে, যে কোনটার ভ্যালু বেশি এবং কোনটার ভ্যালু কম, এটা এমসিকিউতে হচ্ছে অনেক জায়গায় তোমাদের কাজে আসবে। এখন দেখো, যেহেতু আমি বললাম যে সরণ তোমার একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এই যে বেগ যেটা সেটাও একটা ভেক্টর রাশি হবে। এ কারণে এর যে সূত্রটাকে, এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে ভি সমান
এস বাই টি, এটা হচ্ছে মান আকারে। কিন্তু যদি আমি হচ্ছে বলি যে ভেক্টর আকার, তাহলে ভি সমান এস বাই টি। এস মানে হচ্ছে এই ইনিশিয়াল থেকে শুরু করে এই ফাইনাল পর্যন্ত আমার যে দূরত্বটা, সরি এস না বলি এটাকে, এটা তুমি আর নাম দিয়েছি একটু আগে, তাহলে এটাকে আর বাই টি বলি, আর বাই টি। টাইমের ক্ষেত্রে ভেক্টর চিহ্ন দিলাম না, কারণ টাইম কিন্তু একটা স্কেলার রাশি, এ কারণে। তাহলে যদি ভেক্টর আকারে বলি, তাহলে এটা হচ্ছে এভাবে বলতে পারবো। তো ভেক্টর আকারে এই বেগের মানটা কিভাবে বের করে একটু পরে আমরা দেখবো এখন। তো চলো তার আগে একটা জিনিস শিখে আসি, যে এই যে জিনিসটা আমাকে যদি বলা হতো যে সরণের যে ভেক্টরটা, সেই সরণের ভেক্টরটা হচ্ছে এরকম। আমরা কি জানি, যে কোনো একটা ভেক্টর রাশিকে আই জে কে এই তিনটা অক্ষের সাপেক্ষে ব্যাখ্যা করা যায়। ধরলাম যে এই যে সরণটা আছে, এই সরণের হচ্ছে এই যে রেখাটা, এই রেখাটার ভ্যালু হচ্ছে এরকম দেখতে, আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম বলা হলো। এখন এটা ডিরেক্ট রেখার ভ্যালু দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে পয়েন্টগুলোর ভ্যালু দেওয়া থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। তাই বলছি একটু আগে, একটু পরে। সেটা হচ্ছে দেখো এই যে আর এর যে ভ্যালুটা, ওই আর এর পরিবর্তে তুমি চাইলে কি লিখতে পারো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে ডিরেক্ট যদি হচ্ছে এইভাবে ভ্যালু দেওয়া থাকে, ডিরেক্ট সরণের মানটা দেওয়া থাকে, তাহলে কোনো সমস্যা নেই। বাট সবসময় হচ্ছে ডিরেক্ট এই সরণের ভ্যালুটা দেওয়া থাকবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা থাকে সেটা হচ্ছে দুইটা পয়েন্টের ভ্যালু দেওয়া থাকে। পয়েন্টের ভ্যালু বলতে, কাজ করে একটু মুছে দেই, এইভাবে ডিরেক্ট সরণের মান দেওয়া থাকে না। সরণের মান না দিয়ে বলে যে এই যে ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে a1, b1, c1। আর এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে a2, b2, c2। তাহলে যদি এরকম দুইটা বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে বের করে দেখাও যে তার যে বেগের মানটা, এই বেগের মানটা কত। শুধু মান না, তোমাকে হচ্ছে সম্পূর্ণ বেগটা নির্ণয় করতে বলতে পারে। তো সেই করতে হবে কি, প্রথমে তোমার কাজ হবে এই ভেক্টরটা নির্ণয় করা। তো আমরা ভেক্টরে হচ্ছে অলরেডি জানি ভেক্টর থেকে, যে যখন একটা হচ্ছে তোমার ভেক্টরের ভ্যালু বের করতে বলবে, তখন হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা যায়, তাই তো? কেন? আশা করি তোমরা ত্রিভুজ সূত্র পড়েছ। ত্রিভুজ সূত্র থেকে এটা ব্যাখ্যা করা যায়, যে কল্পনা করো যে এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু হচ্ছে বি। তাহলে আমি যদি বলি আমার দরকার হচ্ছে এই ভ্যালুটা এ বি, এতটুকু ভ্যালু দরকার, যেটাকে আমি আর বলছি এর মতো করে, ঠিক আছে? আমার এ বি এর ভ্যালু দরকার। তাহলে এ বি বের করবো কিভাবে? আমি যদি কোনোভাবে ও বিন্দু থেকে এ এবং ও বিন্দু থেকে বি যে বিন্দুর আছে, এই বিন্দুর হচ্ছে যদি এই অবস্থান ভেক্টরটা জানি বা স্থানাঙ্কটা জানি, যেরকম এখানে দেয়া আছে a1 b1 c1, কল্পনা করো এই বিন্দুটা হচ্ছে a1 b1 c1, বি বিন্দুটা হচ্ছে a2 b2 c2। আমাকে জানতে হবে a থেকে b এর ভ্যালুটা কত। তাহলে এখান থেকে ত্রিভুজ সূত্র অনুসারে কি বলতে পারি, যে OA প্লাস AB ইকুয়ালস টু OB। ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে OA প্লাস AB ইকুয়ালস টু OB। তাহলে সেখান থেকে দেখো বলা যায় AB সমান কি বলা যায়, দেখো তো, AB ভেক্টর সমান বলা যায় OB মাইনাস OA, OB মাইনাস OA। দেখো তো, যখন আমাকে বলবে যে A থেকে B পর্যন্ত এই ভেক্টরটা নির্ণয় করো, ডিরেকশনটা খেয়াল করো, A থেকে B পর্যন্ত, তখন কিন্তু B এর যে ভ্যালুটা, সেখান থেকে O এর ভ্যালুটা তোমাকে বাদ দিতে হয়, তাহলে তুমি অবস্থান ভেক্টরটা পাবা, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা পাবা। তাহলে এই যে ভেক্টরটা নির্ণয় করার ক্ষেত্রে আমি কি বলতে পারি, যে আর ভেক্টর ইকুয়ালস টু পরেরটা মাইনাস আগেরটা, তাহলে A2 মাইনাস A1 I B2 মাইনাস B1 যে C2 মাইনাস C1 কে, এটা হচ্ছে তোমার আর ভেক্টর। এখন তোমার যদি আর এর ভ্যালুটা জানা থাকে, তুমি কিন্তু এখন বেগটা বের করতে পারবে, কারণ বেগ সমান কি ছিল, এই যে টোটাল যে সরণটা, এই সরণটাকে জাস্ট আমাকে কি করতে হবে, টাইম দ্বারা ভাগ করতে হবে। তাহলে আর এর যে ভ্যালুটা আসলো আমার এখানে কি আসে, A2 মাইনাস A1I B2 মাইনাস B1 যে C2 মাইনাস C1 কে, এবং এই সম্পূর্ণ জিনিসটাকে আমাকে ভাগ করতে হবে টাইম দ্বারা। তাহলে এটা হচ্ছে টোটাল, যদি আমাকে বলে যে কোনো একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল যে বেগের মানটা কত, সে আমার মোট যে বেগের মানটা সেটাই হবে। শুধু বেগের মান না, ভেক্টর আকারে আই জে কে আকারে বের হবে।
আর একবার যদি ভেক্টর আকারে বের হয় সেটাকে তো আমি মানে কনভার্ট করতেই পারবো চাইলে, কারণ ভেক্টরের মান কীভাবে বের করে এটা তোমরা আশা করি জানো, যে আই জে এবং কে এর যে সহগগুলো আছে সেগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে দ্রুতি কী জিনিস এবং বেগ কী জিনিস এর বেসিক যে সংজ্ঞাটা। কিন্তু ওই যে সমস্যা আরেকটা আমি বললাম যে শুধুমাত্র এই যে কনসেপ্টটা থেকে, এটা কনসেপ্ট থেকে তুমি বলতে পারবে যে আমার এখান থেকে এখানে যেতে অ্যাভারেজ মানে মোটামুটি মোট হচ্ছে কতটুকু স্পিড লাগলো বা কতটুকু স্পিড আমার আর ভেলোসিটি কত, বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ইঙ্গিত দিচ্ছে না। আমাকে যদি বলা হতো যে তুমি 10 মিনিট অতিক্রম করেছো, 10 মিনিট সময় লেগেছে এইখান থেকে এখানে যেতে, 5 নম্বর যে মিনিটটা আছে ওই মোমেন্টে তোমার বেগটা কত, ওই ইনস্ট্যান্ট পয়েন্ট অফ টাইমে তোমার বেগের ভ্যালুটা কত বা তোমার স্পিডের ভ্যালুটা কত, তখন সমস্যা দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো না আমরা এতক্ষণ ধরে যা পড়লাম। তাহলে আমি যদি ওটা নির্ণয় করতে চাই, যে জিনিসটাকে আমরা বলি কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অর্থাৎ কোনো একটা বস্তুর তাৎক্ষণিক একটা নির্দিষ্ট মোমেন্টের এক্স্যাক্টলি ওই মোমেন্টের তার বেগটা কত বা ওই মোমেন্টের তার হচ্ছে স্পিড বা দ্রুতিটা কত। তো সেটাকে বলা হয়, দেখো একটু সংজ্ঞাটা পড়েন তাহলে বুঝতে পারা যাবে জিনিসটা। এই সংজ্ঞাটার মধ্যে কিছু কি পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু আইডেন্টিফাই করি। প্রথমে বলেছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এটাই, সময়ের যে ব্যবধান সেটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। একই সংজ্ঞা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রেও, এখানেও হচ্ছে কি পয়েন্ট ওই দুইটাই, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, দেখো সব সেম, কিন্তু এখানে বলেছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে, এখানে সময়ের সাথে বলবে স্মরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাহলে এক জায়গায় কি আছে, এক জায়গায় বলা হচ্ছে যে দূরত্বর যে পরিবর্তনের হার টাইমের সাপেক্ষে, এটা হচ্ছে সংজ্ঞাটা যেটা বললাম আলটিমেটলি, যে দূরত্বের পরিবর্তনের যে হার সেটাকে হচ্ছে দ্রুতি বলে। বাট এখানে এক্সট্রা একটা লাইন অ্যাড হয়েছে কি, যে যদি সময়ের যে ব্যবধান আছে সেটা শূন্যের কাছাকাছি ধরি, এই জিনিসটা আবার কি, এখান থেকে একটু ব্যাখ্যা করার ট্রাই করি জিনিসটা আগে। কল্পনা করো আমি যদি বলতাম যে আমি হচ্ছে জাস্ট নর্মালভাবে কি বের করব, নর্মালভাবে হচ্ছে বেগ বের করব বা দ্রুতি বের করব। তো কল্পনা করো এখান থেকে সে রওনা দিয়েছে, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে সেই জায়গায় আসবে, ঠিক আছে? এদিক দিয়ে ঘুরে ঘুরে যখন সে আসতে চাইলো, যখন সে স্টার্ট করেছে ওই মোমেন্টে আমি ঘড়ি ধরা স্টার্ট করেছি, ধরলাম যে ওই মোমেন্টে আমার টাইমের মান 0 ছিল, এবং এই জায়গায় এসে এটাকে T1 বলি, এবং এই জায়গায় আসতে তার সময়ের মান লাগলো হচ্ছে T সেকেন্ড, মানে T সেকেন্ড পরে সে হচ্ছে ধরো কল্পনা করো 5 সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে এখানে যেতে তার সময় লাগলো 5 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরেছি আমি, 2 সেকেন্ড কল্পনা করো। এখন আমি যে তোমাদেরকে বললাম যে স্পিড মানে হচ্ছে টোটাল যে এই দূরত্বকে হচ্ছে সময় দ্বারা হচ্ছে ভাগ করব, এখন দূরত্ব বুঝবো কিভাবে, দূরত্ব আলটিমেটলি তো এখান থেকে মেপে মেপে বের করব। তাহলে এই জিনিসটাকে একটু কল্পনা করি, যে ধরলাম যে প্রথমে যে আমার দূরত্বটা ছিল সেই দূরত্বও আমার এই পয়েন্টে আমার দূরত্বের ভালো হচ্ছে S1, হতে পারে যে আমি আগে থেকেই একটা দূরত্ব অতিক্রম করে এক জায়গায় আসছি, সেখান থেকে আমাকে বের করতে বলছে পরবর্তীতে দূরত্ব যেতে তোমার কত সময় লাগছে সেটা বের করো। ধরলাম যে এই জায়গায় আমার একটা দূরত্ব ছিল, অথবা জিরোও হতে পারে, তুমি এখান থেকেই সব কিছু কাউন্ট করছো, যে তুমি এখানে স্থির ছিলে জিরো অবস্থায়, এখান থেকে তুমি হচ্ছে চলা শুরু করছো। তাহলে S1 ধরলাম যে তোমার থেকে ইনিশিয়ালি তোমার কাছে একটা দূরত্ব ছিল, এবং এদিক দিয়ে যেতে যেতে তুমি টোটাল যে দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে S2। তাই আমাকে যদি বলা হয় যে এখান থেকে তুমি মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলে, এটাকে কিভাবে বের করতে পারি, এভাবে বের করতে পারি যে দূরত্ব সমান আমার হবে এখানে যেতে আমার কত দূরত্ব আসলো আর এখানে আমি কত আগে থেকে ছিলাম। ধরলাম যে আগে থেকে আমি 2 মিটার অবস্থানে ছিলাম। আমি কি বলেছি, সবসময় কোনো কিছুকে কিন্তু কোনো কিছুর সাপেক্ষে হিসাব করতে হবে। তো কল্পনা করো আমার হচ্ছে রুমের এই পাশে একটা দেয়াল আছে, ওই দেয়াল থেকে আমি প্রথমত এখন 2 মিটার অবস্থানে এই জায়গায় দাঁড়িয়ে আছি, যে ওই দেয়াল থেকে 2 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি। এখন আমি টাইম কাউন্ট করা শুরু করলাম, আমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, আমি টাইম কাউন্ট করলাম। এরপরে আমি টাইম কাউন্ট করার সাথে সাথে আমি হাঁটা শুরু করলাম, আরও আমি 5 মিটার গেলাম। কল্পনা করো তুমি আগে থেকেই তোমার দেয়াল থেকে 2 মিটার দূরে দাঁড়িয়েছিলে, এরপরে তোমার যে 2 সেকেন্ড পরে অবস্থান সেটা হচ্ছে তুমি দেয়াল থেকে এখন 7 মিটার দূরত্বে। উদাহরণটা ভালো মতো খেয়াল করো, যে যখন তোমার টাইমের মান T1 অর্থাৎ ধরলাম যে জিরো সময়ে, একদম জিরো যখন তুমি স্টার্ট করলে, ওই সময় তোমার যে যার সাপেক্ষে তুমি দূরত্বটা হিসাব করছো, দেয়ালের সাপেক্ষে আমি বলছি, এখন দেয়ালের সাপেক্ষে আমি দাঁড়িয়ে আছি 2 মিটার দূরত্বে, অর্থাৎ আমার বর্তমান অবস্থান হচ্ছে 2 মিটার। কিন্তু আমি হচ্ছে যখন টাইম কাউন্ট করেছি, করতে করতে 5 সেকেন্ড পরে, ঠিক আছে,
5 সেকেন্ড পরে t2 সমান যখন 5 সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ড, তখন আমার যে দূরত্ব দেয়াল থেকে, কিন্তু আমার যে দূরত্ব দেয়াল থেকে সেটা হচ্ছে 7 মিটার। আমাকে যদি বলা হয় তুমি কত মিটার অতিক্রম করলে, আমি কি বলবো আমি 7 মিটার অতিক্রম করেছি? তা কিন্তু না, আমি তো আগে থেকেই 2 মিটার দূরত্বে ছিলাম। এরপরে আমি আর এখন হচ্ছে 7 মিটার দূরত্বে আছি। বাট আমার অতিক্রান্ত দূরত্বটা কত? অ্যাকচুয়ালি 7 - 2 না? অ্যাকচুয়ালি আমি কিন্তু 5 মিটার দূরত্ব অতিক্রম করেছি, কারণ আমি আগে থেকেই 2 মিটার দূরত্বে ছিলাম। এই কারণে ওই জিনিসটাকে বলছি যে আগে থেকেই তুমি একটা দূরত্বে ছিলে, এখন তুমি আরেকটা দূরত্বে আছো। আমাকে বের করতে বলেছে টোটাল তোমার ডিসটেন্সটা ট্রাভেল করেছো কতটুকু তুমি। তো তুমি টোটাল ডিসটেন্স ট্রাভেল করেছো অ্যাকচুয়ালি s2 - s1 বা 7 - 2 অর্থাৎ 5 মিটার। বুঝা গেছে? এখন এতে আমার সময় লাগলো কত? আমি বললাম এতে সময় লাগলো কত? তো আমি টাইম কাউন্ট করা শুরু করেছি হচ্ছে যখন আমি চলা শুরু করেছি। বাট এমনটাও তো হতে পারে আমি যখন দেয়ালের কাছে ছিলাম, আমি তখন থেকেই টাইম কাউন্ট করা শুরু করেছি, এটা হতে পারে না? আমি যখন দেয়ালের কাছে দাঁড়িয়েছিলাম, তখনই আমি টাইম কাউন্ট করা শুরু করেছি এবং আমি যখন 2 মিটার দূরত্বে এসেছি, ওই জায়গায় হচ্ছে 2 সেকেন্ড আগে থেকে ছিল। এটা হইতেই পারে। আমি যদিও 0 ধরেছি এখানে, বাট এখান থেকে আগে থেকেই টাইম তো থাকতে পারত। এ কারণে আমাকে বলতে হবে যে টোটাল যে অতিবাহিত সময় আমার, সেটা হচ্ছে বর্তমানে টাইম দেখাচ্ছে কত এবং আদিতে কত টাইম দেখাতো। তাহলে এই যে দুইটার যে ডিফারেন্সটা, এটাকেই হচ্ছে আমরা আসলে স্পিড বলছি, s2 - s1 ডিভাইড বাই t2 - t1। তাহলে যে কোনো জিনিস আমি যদি স্পিড বের করতে চাই, বা হচ্ছে সেম ভাবে আমি যদি হচ্ছে বেগ বের করতে চাই, এক্ষেত্রেও সেম হবে, কারণ আমি আলটিমেটলি ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত তো দূরত্বই বের করলাম, তাই না? আর যে বের করলাম আলটিমেটলি কি, এইটা বিয়োগ এটাই তো করেছি আলটিমেটলি, তাই না? পরেরটা বিয়োগ আগেরটা, তো সেমই তো আসবে। এখানেও তাই করলাম, পরেরটা বিয়োগ আগেরটা। এবং সেম ভাবে আমি যদি বলি যে এখানে আমার টাইম কাউন্ট করা শুরু করেছিলাম, আমার টাইম লেগেছিল t1, এবং এখানে আমার যেতে টাইম লেগেছে হচ্ছে t2, তাহলে টোটাল আমি কত পরিমাণ টাইম অতিক্রম করলাম সেটা হচ্ছে t2 - t1। তাহলে আমি চাইলে কিন্তু এখানে t2 - t1ও বলতে পারি। তাহলে এই দেখো, আলটিমেটলি আমি যদি হচ্ছে দূরত্ব, সরি না, দ্রুতি কিংবা বেগ নির্ণয় করতে চাই, আমার আসলে দুইটা পয়েন্টের দরকার হচ্ছে। একটা পয়েন্ট হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্ট যত কাছাকাছি আনা যাবে, তত হচ্ছে আমি এক্স্যাক্টলি ওই পয়েন্টের বেগের মানটা বা দ্রুতির মানটা বলতে পারবো। কারণ কি দেখো, আমাকে যদি বলতো যে দূরত্ব দিয়ে বোঝাই, আমাকে যদি বলতো যে এই জায়গায় স্পিডের ভ্যালুটা কত, এই জায়গায় স্পিড কত, ঠিক এই মোমেন্টে। এখন আমি আমার ইনিশিয়াল পয়েন্ট নিয়েছি এখানে, ফাইনাল পয়েন্ট নিয়েছি এখানে, আমি কি অ্যাকুরেটলি বলতে পারবো এই পয়েন্টের স্পিড কত? বলতে পারবো না। কারণ হচ্ছে এই যেই পয়েন্টে আমাকে স্পিড বের করতে বলেছে, ওই পয়েন্টে স্পিড বের করার জন্য আমার হচ্ছে যেই দুইটা পয়েন্ট দরকার, সেই দুইটা পয়েন্ট অনেক দূরে দূরে। একটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে এই জায়গায়, এত দূরে দূরলে হলে হবে না। আমি যদি হচ্ছে এটার স্পিড বের করতে চাই কোনো নির্দিষ্ট পয়েন্টের, তাহলে আরেকটা পয়েন্ট তো অবশ্যই আমাকে লাগবে সেই বিন্দুর স্পিড বের করার জন্য, কারণ দুইটা পয়েন্ট সবসময় লাগছে। তো বেটার হচ্ছে আমি যদি আরেকটা পয়েন্ট একেবারে এত দূরে না নিয়ে এর ঠিক কাছাকাছি নিতে পারতাম। কত কাছে? এতটাই কাছে যে দুইটার মধ্যে যেন সময়ের কোনো ব্যবধানই নাই, বা টাইম ডিফারেন্স যেন মনে হচ্ছে জিরো হয়ে গেছে। এই জিনিসটাকেই সংজ্ঞা আকারে বলা হচ্ছে যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়ে যায়, তাহলে অর্থাৎ যেই পয়েন্টে আমাকে বেগ নির্ণয় করতে বলেছে বা স্পিড নির্ণয় করতে বলেছে, আমি যদি আরেকটা পয়েন্ট এতটাই কাছাকাছি নেই যেন মনে হয় যে দুইটার মধ্যে টাইমের কোনো ডিফারেন্স নাই বললেই চলে, আছে বাট এতটাই ছোট যে নেগলিজিবল, এমন যদি হয়, তাহলেই কিন্তু ওই এক্স্যাক্ট ওই পয়েন্টের তুমি বেগটা অ্যাকুরেটলি বলতে পারবে, তো মোটামুটিভাবে যে হ্যাঁ আমার ওই পয়েন্টের বেগটা হচ্ছে এরকম হতে পারে। তো সেটার জন্য একটা গ্রাফ আঁকা ট্রাই করি। আবার মনে করো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে? তুমি হচ্ছে এদিক দিয়ে এভাবে যাচ্ছ, এভাবে যাচ্ছ, আমাকে বের করতে বললো যে এই পয়েন্টের বেগের মানটা নির্ণয় করো। ওই এই পয়েন্টের দ্রুতিও বলতে পারে, বেগও বলতে পারে, সূত্র সব সেম। আমি বেগ দিয়ে ব্যাখ্যা করি, তাহলে বাকিটাও হচ্ছে এমনি হয়ে যাবে। খেয়াল করো, তো আমাকে করতে হবে কি, আরেকটা যে আমি পয়েন্ট নিব সেটা আমাকে একেবারে কাছাকাছি নিতে হবে, একেবারে কাছাকাছি। তাহলে এই যে পয়েন্টটা আছে, যে পয়েন্টটা আমি নির্ণয় করতে চাই, এবং আরেকটা যে পয়েন্ট আমি সিলেক্ট করব, কারণ আমার তো দুইটা পয়েন্ট দরকার, তাহলেই তো আমি অ্যাকুরেটলি পাবো। এবং এই পয়েন্টটা হতে হবে কি, একেবারেই কাছাকাছি হতে হবে। তাহলে এখন দেখো এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেটা কি, এরকম একটা লাইন দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি, এরকম। দেখো তো, এভাবে বলতে পারি না যে হ্যাঁ এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স, একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা থেকে যদি আমি হচ্ছে হিসাব করতাম, তাহলে এটাকে বলা হয়
যে ঠিক আছে আমি তাহলে হয়তোবা অ্যাকুরেট ভ্যালু পেতে পারি। এই জিনিসটাকে সংজ্ঞা থেকে সূত্র আকারে এভাবে লেখা হয় যে বেগ সমান একটুকে বললাম কি s2 - s1 ডিভাইড বাই টি। এটাকে ভেক্টর আকারে যদি বলি আমি, ভেক্টর আকারে বললে এরকম হবে r2 - r1 ডিভাইড বাই t2 - t1। আলটিমেটলি এটাই তো না? ধরলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার অবস্থান ভেক্টর হচ্ছে r2, এই পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে r1। r2 বলতে এই পয়েন্টটাকে নাম দিচ্ছি আমি, একটু আগে যেটাকে আমি বলেছিলাম a1 b1 c1, এই বিন্দুটাকে আমি নাম দিচ্ছি এখন r1 বিন্দু। তাহলে r1 বিন্দুর স্থানাঙ্ক a1 b1 c1, r2 বিন্দুর স্থানাঙ্ক a2 b2 c2। তাহলে আলটিমেটলি কি, এই যে ডিস্টেন্সটা rটা সেটাকে আমি কি বলতে পারি, r2 থেকে r1 বিয়োগ। এটাই লিখেছি এইভাবে যে r2 থেকে r1 বিয়োগ। যেহেতু ভেক্টর চিহ্ন দিয়েছি তাহলে আমাকে এখানে ভেক্টর চিহ্নটা দিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এই দুইটা বিন্দুরকে যদি আমি দূরত্বটা বিয়োগ করতাম, তাকে যদি সময় দ্বারা ভাগ করতাম, আলটিমেটলি সেম ভ্যালু হয়তো পেতাম। এই জিনিসটাকে এভাবে লেখা হয় অনেক সময় যে ডেল্টা আর, অর্থাৎ আর এর পার্থক্য, আর এর বিয়োগফল, এটাকে লেখা হয় ডেল্টা টি। অর্থাৎ এই 1 থেকে 2 এর মধ্যে যে ডিফারেন্সটা, এটা আসলে অনেক কাছাকাছি আঁকা হয়েছে জন্য বোঝা যাচ্ছে না। এই জিনিসটা একটু দূরে দূরে আঁকি, মানে বোঝার ক্ষেত্রে, বাট অ্যাকচুয়ালি এত দূরে দূরে না। বোঝার ক্ষেত্রে আমি আঁকছি যে এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা বিন্দু দূরে দূরে এঁকেছি, বাট দূরে দূরে না। যদি এতটাই কাছাকাছি হয় যে একেবারে মনে হচ্ছে যেন একজন আরেকজনের সাথে উপরে পড়ে গেছে, যে দুইটার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই, টাইমের কোনো ব্যবধান নাই, অর্থাৎ এই যে ডেল্টা টি এর মানটা, এটা যদি প্রায় 0 এর কাছাকাছি হয়, এটাকে কিভাবে লেখা হয়? তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়বে বা পড়েছো তোমরা যারা, তারা জানো যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, ওই জিনিসটাকে হচ্ছে লিমিট দ্বারা করতে হয়, লিমিট। তাহলে ওই জায়গাটাকে আমি বলতে পারি যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ইফ, মানে এই টাইমের ভ্যালুটা যদি একেবারেই 0 এর কাছাকাছি হতো, তো আমি তো ডিরেক্ট যদি 0 বসাতে পারি না এখানে, কারণ যদি তুমি এই 0 ভ্যালুটা এখানে বসিয়ে দাও, সামথিং বাই 0 একটা অসংজ্ঞাত ভ্যালু চলে আসবে। তাহলে আমার তো আসলে যেটা উদ্দেশ্য ছিল যে ইনস্ট্যান্ট হচ্ছে ভেলোসিটিটা কত সেটা বের করার, সেটা আমার উদ্দেশ্য হাসিল হবে না। তাহলে এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা লিমিটের আশ্রয় নিই। যখন হচ্ছে এরকম অসংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত না, অনির্ণয় একটা পার্ট চলে আসে, তখন হচ্ছে আমরা এভাবে করতে পারি না। তখন আমাদের কি করতে হয়, লিমিটের হেল্প নিতে হয়। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি এখন, তাহলে ডেল্টা ভি সমান ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এখানে দেখো বেগ সমান এটা আসছে, তাহলে এইটাকেই হচ্ছে ডিফারেন্সিয়েশন আকারে বলা হয় ডি আর বাই ডিটি। ডি কখন আসবে? ডেল্টা এর পরিবর্তে ডি তুমি তখনই লিখতে পারবে যদি হচ্ছে নিচের যে ভ্যালুটা আছে সেটা একেবারে শূন্যের কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ যদি লিমিটিং ভ্যালু নিতে চাই আমি, একেবারে যদি দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা খুবই নগণ্য হয়ে যায়, তখনই সেটাকে তুমি ডিফারেন্সিয়েশন ফর্মে হয়ে লিখতে পারো। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে তুমি চাইলেই কিন্তু তাৎক্ষণিক যে বেগটা সেটা বের করতে পারবে, যে ভি সমান ডি আর বাই ডিটি। এটা কি? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। একই রকম ভাবে আমি যদি বলতাম তাৎক্ষণিক, তাহলে দ্রুতিটা দেখতে কেমন হবে, এটা আমি জাস্ট এখানে লিখে দেই, সেম সূত্র আসবে, তাৎক্ষণিক দ্রুতি। এটা আসবে শুধুমাত্র ভি সমান ডিএস বাই ডিটি। এখানে কোনো ভেক্টর চিহ্ন আসবে না, কারণ আমরা জানি যে দ্রুতি একটা স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি না। তাহলে এভাবে আমি বলতে পারি শুধুমাত্র। এখন সমস্যা কি, আরেকটা জায়গায় আছে সমস্যাটা। সমস্যা হচ্ছে যে এই যে জিনিসটা, এটা তো ভেক্টর আকারে লিখলাম, কিন্তু এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারতো। তাহলে যদি হচ্ছে এই ভেক্টরটাকে হচ্ছে আমি একটু ইলাবোরেট করে দিই, ইলাবোরেট করলে কিন্তু এই সূত্রটাকে একটু অন্যভাবে তুমি চাইলে লিখতে পারবে। কিভাবে লিখতে পারবে এটা একটু ব্যাখ্যা করি। এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু অন্যভাবে লেখার ট্রাই করব। দেখো আমি কি লিখলাম, বেগ সমান আমি লিখলাম ডি আর বাই ডিটি। যদি হচ্ছে তাৎক্ষণিক বেগটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনের সাহায্যেই কিন্তু তাৎক্ষণিক বেগ বের করা যায়। তো ডিফারেন্সিয়েশন কেন বের করা যায়, এটা হচ্ছে আমি ছোট এই ক্লাসে ব্যাখ্যা করছি না, বাট এটা দরকার হলে আমি হচ্ছে ম্যাথে হচ্ছে আলাদাভাবে সেটাকে পড়িয়ে দেবো বা পড়ানো হবে, ঠিক আছে? তাহলে ম্যাথের ক্ষেত্রে যখন আমরা দেখবো ডিফারেন্সিয়েশন জিনিসটা, কনসেপ্টটা কি,
তখন হচ্ছে এই জিনিসটা থেকে তোমরা খুব একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে আচ্ছা ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটা আসলেই কেন দরকার আমাদের এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে ভি সমান ডিআর বাই ডিটি, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। বাট আমি কি জানি যে আর যে একটা ভেক্টর রাশি, এটার তো 3 অক্ষ বরাবর জিনিস থাকতে পারে, কম্পোনেন্ট থাকতে পারে। এটাকে আমি এক্স আই ওয়াই জে জেড কে এভাবে লিখতে পারি, চাইলে এভাবে লিখতে পারি না? তাহলে এই যে ভ্যালুটা আছে, এটাকে যদি হচ্ছে আমি এখানে ইনসার্ট করি, কত কি আসে খেয়াল করো একটু। তাহলে আর এর পরিবর্তে তুমি এটা লিখবে এখন, তাহলে এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে দেখো আর এর পরিবর্তে লিখলাম। এখন এই যে ডিডিটি কে, এটাকে আমি 3 আলাদা জায়গায় দিতে পারবো ভাগ করে। ভাগ করলে কি হবে, কারণ এটা ডিফারেন্সিয়েশনের রুল, তুমি চাইলেই হচ্ছে এভাবে লিখতে পারবা, dx বাই ডিটি আই dy বাই ডিটি জে dz বাই ডিটি কে। এখন দেখো তো, আমরা কি একটু আগে সরণের ক্ষেত্রে বা বেগের ক্ষেত্রে একটা জিনিস পড়লাম, বা দ্রুতির ক্ষেত্রে, যে কোনো একটা সরণকে যদি টাইম দ্বারা ডিফারেন্সিয়েশন করা হয় বা দূরত্বকে, তাহলে সেখান থেকে তুমি হচ্ছে দ্রুতি বা বেগের মানটা পাও। তাহলে আলটিমেটলি আমি কিন্তু এক্স মানে কি বোঝাচ্ছি, আর মানে হচ্ছে টোটাল যে সরণটা সেটা, আর এক্স মানে হচ্ছে ওই সরণটার কতটুকু অংশ এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই হচ্ছে কতটুকু অংশ ওয়াই অক্ষ বরাবর আছে, আর জেড হচ্ছে কত অংশ হচ্ছে জেড অক্ষ বরাবর আছে। তো সেম ভাবে বেগেরও তো 3টা উপাংশ থাকতে পারে। ভেক্টরে আমরা পড়েছি যে কোনো ভেক্টর রাশির 3টা অংশ থাকতে পারে। সেম ভাবেই যদি আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর যে আমার সরণটা ছিল, তাকে যদি টাইম দ্বারা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি বেগের উপাংশ পেয়ে যাব। আমাকে যদি বলতো যে এক্স অক্ষ বরাবর বেগের ভ্যালু বের করো, তাহলে আমি চাইলে এখান থেকে বের করতে পারতাম। একই রকম ভাবে যদি ওয়াই অক্ষ বরাবর বের করতে বলে, তাহলে এটাকে আমি ভিওয়াই বলতে পারবো ডিওয়াই বাই ডিটিকে, এবং এটাকে আমি ভিজেড বলতে পারি। অর্থাৎ প্রত্যেকটা যে ভেক্টর আছে, এটার আলাদা আলাদা অক্ষ বরাবর তার বেগের মানটাকে চাইলে কিন্তু তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, বা এটাকেও তুমি ভেক্টরের একটা তোমার বেগের একটা সূত্র হিসেবে লিখতে পারবে। তো এটাকে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ম্যাথ ইউজ করতে পারি। আমাকে যদি বলা হয় একটা ভেক্টর রাশি দিয়ে, সরণের একটা ভেক্টর রাশি দেওয়া হলো, তোমাকে বললো যে এখান থেকে এক্স অক্ষ বরাবর দূরত্বের বেগের মানটা বের করো, বা ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা বের করো। তো তখন কিন্তু আমরা চাইলে এই যে কনসেপ্টটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবং শুধুমাত্র ভ্যালু না, তোমাকে হচ্ছে দিক বের করতে বলতে পারে, মান বের করতে বলতে পারে। সেগুলো তোমরা আশা করি আমার থেকে ভালো জানো, এবং সেটা এই ফরম্যাটেই কিন্তু করতে পারবো। তো আমরা ম্যাথ দেখবো কিছুক্ষণ পরে, সেখানে কিন্তু ভালো মতো ব্যাখ্যা করা যাবে। এখানে আরেকটা জিনিস জেনে রাখা বেটার। এখানে দেখো আমি যে দুইটা বিন্দুর যে সংযোগকারী রেখাটা আঁকলাম, যেটা হচ্ছে লাল কালিতে এঁকেছি আমি, এই রেখাটা আলটিমেটলি কিন্তু কোনো এক জায়গায় ছেদ করছে, তাই না? এবং ছেদ করার সময় সে একটা কোণ তৈরি করছে। এই কোণটাকে যদি আমি থেটা বলি, তো তোমাদের 9-10-এর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে, অথবা তোমরা যদি যখন হচ্ছে ম্যাথমেটিক্সের সরলরেখা চ্যাপ্টারটি পড়বে, তখন একটা সূত্র পড়বা, সেটা হচ্ছে কোনো একটা সরলরেখা, এটা আলটিমেটলি কি, দুইটা রেখার যে দুইটা রেখা দিয়ে যায় এমন যে সরলরেখাটা, যেটা হচ্ছে আলটিমেটলি এক্স অক্ষকে ছেদ করে যে কোণটা তৈরি করে, সেটাকে আমরা কি বলি, তার যে ট্যানজেন্ট, এটাকে বলা হয় তার ঢাল। তো এই যে এখান থেকে এই ঢাল থেকে আমি অনেক সময় আইডিয়া পেতে পারি যে কোনো একটা বস্তুর বেগের মান বেশি নাকি কম। কারণ এই গ্রাফটা যদি হচ্ছে টাইমের সাথে দূরত্বের হতো বা বেগের হতো, ঠিক আছে, যেরকমই হোক না কেন, তো এস বনাম টি, এটার যে গ্রাফটা, এই গ্রাফে যে ঢালটা, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব বাই ভূমি মানে কি, এস বাই টি। আলটিমেটলি এস বাই টি মানে কি, ভি নির্দেশ করে না? তাহলে এরকম এস বনাম টি এর যখন আমরা গ্রাফ পরবর্তী একটা ক্লাসে পড়বো, সবগুলো গ্রাফ নিয়ে হচ্ছে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে। এটা যখন আলোচনা করব তখন আমরা ভালো মতো ব্যাখ্যা করব যে তুমি যদি হচ্ছে এই যে দুইটা পয়েন্টের এইভাবে সরল সংযোগকারী একটা রেখা আঁকো, সেটা যে ঢালটা পাওয়া যাবে এস বনাম টি যে গ্রাফে, সেই ঢালটা অ্যাকচুয়ালি কিন্তু বেগকে নির্দেশ করে। এবং এই ঢালের মানটা যত খাড়া হবে, ধরলাম এরকম একটা ঢাল, তাহলে তার যে বেগের মানটা, ঢাল যদি আরো খাড়া হয় তার বেগের মান বেশি, ঢাল যদি আরো খাড়া হয় তার বেগের মান আরো বেশি। কারণ কি, যত খাড়া হবে ট্যান থিটার মান কিন্তু তত বাড়তে থাকবে, ঠিক আছে? তো চলো হচ্ছে এই যে কনসেপ্ট আমরা পড়লাম, তাৎক্ষণিক দ্রুতি কি জিনিস এবং দ্রুতি এবং বেগ কি জিনিস, এই সম্পূর্ণ যে কনসেপ্টটা পড়লাম, এই কনসেপ্টের উপর বেস করে আমরা এখন 1-2টা
ম্যাথ সলভ করব এবং বোঝার ট্রাই করব যে জিনিসটা কি। তো তার আগে আমি সবাইকে একটু বলে দিচ্ছি, তোমরা হচ্ছে আমার এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও, যাতে করে তারা হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে। সবার জন্যই হচ্ছে এগুলো ফ্রি করে দেওয়া হয়েছে এই ক্লাসগুলো, যাতে করে তোমাদের কিছু উপকার হয়। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করলে হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের আমরা যে টপিকগুলো আমরা ট্রাই করব, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ, সবগুলোই হচ্ছে আমরা একেবারে কাভার করে দেওয়ার এক এক করে লেকচার দিয়ে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে সবার কাছে শেয়ার করে দাও। তো চলো আমরা যে কনসেপ্টটা পড়লাম তার উপর বেস করে এক দুইটা ম্যাথ করি। প্রথম যে প্রবলেমটা সেটা কি বলা আছে দেখো এখানে। একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর চলছে, এক্স অক্ষ বরাবর চলছে। এর সরণের সাথে সময়ের যে সম্পর্ক দেয়া আছে, যে সরণ এবং সময় কিভাবে রিলেটেড সেটা বলা আছে। আমাকে বলেছে 2 সেকেন্ড যে সময় আছে, 2 সেকেন্ড সময়ে t = 2 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ কত। তাহলে এস এর এটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার সরণের সাথে টাইমের সমীকরণ। এখন কথা হচ্ছে, আমাকে যেহেতু কোনো একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে যে 2 নাম্বার সেকেন্ডে আমার বেগটা কত, এখন নির্দিষ্ট সময় যখন বলে দিবে তোমাকে, তখন কি করব আমরা? তখন আমরা তাৎক্ষণিক যে বেগ বা তাৎক্ষণিক যে দ্রুতি, তার কনসেপ্টটাকে ইউজ করব, যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যেহেতু আমাকে বেগ বের করতে বলেছে, তাহলে অবশ্যই এই এসটা অ্যাকচুয়ালি সরণ, তাই তো? তাহলে সরণ থেকে যদি আমি বেগ বের করতে চাই, সূত্রটা কি ছিল একটু আগে? v সমান dr/dt। বাট এখানে হচ্ছে ভেক্টর আকারে আমি বলেছিলাম, কিন্তু কথা হচ্ছে এই ভ্যালুটা তোমার ভেক্টর আকারে কিন্তু দেয়া নেই। তো যেহেতু ভ্যালুটা ভেক্টর আকারে দেয়া নেই, শুধুমাত্র স্কেলার আকারে দেয়া আছে, তাহলে আমি এই আনসারটাও স্কেলার আকারেই বের করব। যেহেতু আমরা হচ্ছে একমাত্রিক গতির কনসেপ্টটা নিয়ে পড়ছি এখনো, এই কারণে ডি আর এর পরিবর্তে শুধু আমি ডিএস বলতে পারি, যে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এটাকে তো 3 ভাগে ভাগ করা যেতে না, একটু আগে বললাম এটাকে আমি dx/dt i dy/dt যে dz/dt কে। কিন্তু 3টা অক্ষ যদি কারো না থাকে, কেউ যদি শুধুমাত্র একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে, যেটাকে আমরা 1D পড়েছিলাম, তো একমাত্রিক যদি হয় তাহলে কি ওয়াইও থাকবে না, জেরো থাকবে না, শুধুমাত্র এক্স পার্টটা থাকবে। ওই এক্সটাকে ওরা এস আকারে লিখেছে। তাহলে এখানে আমি বলতে পারি যে বেগ সমান অ্যাকচুয়ালি ds/dt, অর্থাৎ ddt অফ s, অর্থাৎ s যে ইকুয়েশন আছে তাকে যদি আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে বেগের সমীকরণ পাওয়া যাবে। তো সেটাই করি, ddt অফ s, s এর পরিবর্তে লিখবো আমি 2t² প্লাস 4t মাইনাস 6। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আশা করি তোমরা ডিফারেন্সিয়েশন পারবে। করার নিয়মটা কি? এই 2টাকে বাইরে নিয়ে আসে টি² ডিফারেন্সিয়েশন করতে হয়। টি² ডিফারেন্সিয়েশন হলে কি আসে? 2t, 2 সামনে নামে আর হচ্ছে এখান থেকে পাওয়ার 1 কমে যায়। একই রকমভাবে 4কে বাইরে রাখলাম, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। আর শুধুমাত্র একটা ধ্রুবক সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা হয়ে যাবে 0। তাহলে এটা চলে আসছে কত? 4t প্লাস 4। তাহলে 4t প্লাস 4 এটা হচ্ছে তোমার বেগের যে ইকুয়েশন সেটা। এখন এই বেগের যে সমীকরণ আছে, এই বেগের সমীকরণটাকে ব্যবহার করে আমি হচ্ছে কি করতে পারবো? 2 নাম্বার যে সেকেন্ড আছে, এই 2 নাম্বার সেকেন্ডে আমি বস্তুটার বেগ নির্ণয় করতে পারবো। তাহলে সেটাই করি, 2 নাম্বার সেকেন্ডে বস্তুর বেগ। তাহলে t = 2 সেকেন্ড এটা বসাবো এখন আমি, ঠিক আছে? এই জায়গায় তাহলে t = 2 সেকেন্ড সময়ে কিভাবে বসাবো? v সমান 4t প্লাস 4। তাহলে t এর জায়গায় কত বসাবো? t এর জায়গায় একবারে 2 বসিয়ে দিই। তাহলে 4t, 4 × 2 প্লাস হচ্ছে 4, তাহলে 4 2 8, 8 4 12, তাহলে 12 মিটার পার সেকেন্ড। এটাই হবে তোমার আনসার, যে এই বস্তুটির 2 নাম্বার সেকেন্ড, এক্স্যাক্টলি 2 নাম্বার সেকেন্ডে তার যে বেগটা ছিল, ওই ইনস্ট্যান্ট যে ভেলোসিটিটা সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড হবে। আশা করি বুঝতে পারা গেছে। খুবই সিলি ম্যাথ, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন যদি কেউ পারে, এই ম্যাথটা খুব ইজিলি পারবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা কিন্তু থাকতে হবে। এই কারণে ভালো মতো ওটা দেখে আসো, তাহলে জিনিসগুলো ইন্টারেস্টিং থাকবে। চলে যাবো আমরা পরবর্তী প্রবলেমে। দেখো এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা বস্তুর সরণের সাথে টাইমের যে সম্পর্ক সেটা হচ্ছে এটা।
আমাকে বের করতে বলেছে যে বস্তুটির স্থির হতে কত সময় লাগবে। আচ্ছা, বস্তুটির স্থির হতে কত সময় লাগবে জিনিসটা কি? স্থির একটা বস্তু হয় কখন? কোনো একটা বস্তু যদি স্থির হয়ে যায় তার বেগ কত থাকে? অবশ্যই 0, তাই তো? তাহলে কোনো বস্তুর স্থির হতে কত সময় লাগবে আসলে বোঝানো হচ্ছে বস্তুর বেগ যখন 0, এই বেগ 0 হতে তার অতিক্রান্ত যে সময়ের মানটা সেটা তোমাকে বের করতে বলেছে। তো টাইমের মানটা তখন কত? তো সেটাই করবো আমরা। প্রথমত এই এস থেকে প্রথমত আমরা করব কি বেগের সমীকরণটা বের করব, যেটা একটু আগে করলাম, যে v সমান ds বাই dt, এবং এস এর পরিবর্তে এই সমীকরণটা বসিয়ে দিব, মাইনাস 2t স্কোয়ার প্লাস 4t, কত আসে এখানে? টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই টি স্কোয়ারটা হচ্ছে 2t হয়ে যাবে, তাহলে -4t চলে আসবে, -4t, আর এখানে হয়ে যাবে +4। তাহলে এই হচ্ছে তোমার প্রাথমিকভাবে আমরা বের করলাম যে বেগের যে ইকুয়েশনটা সেটা কি। এখন আমি করতে বলেছে যে স্থির হতে সময় লাগবে কত। তাহলে অর্থাৎ বস্তুটি স্থির হলে, বস্তু স্থির হলে বেগের মান কত? অবশ্যই 0। তাহলে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের জায়গায় আমি ভি এর পরিবর্তে ইকুয়ালস টু 0 বসিয়ে দিব। তাহলে ভি ইকুয়ালস টু 0। তাহলে ভি এর পরিবর্তে তুমি এটা বসাতে পারো, -4t + 4 ইকুয়ালস টু 0, বা টি সমান আসবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই হচ্ছে তোমার আনসার, যে টাইমের ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। দেখো বুঝতে পারা গেছে কিনা? এই যে জিনিস শুধুমাত্র বেগের সমীকরণ বের করবে, বলছে যে কোন মোমেন্টে স্থির হয়ে যাবে সেই মোমেন্টটা আমরা বের করে ফেললাম, যে 1 সেকেন্ড পরই হচ্ছে বস্তুটি আসলে স্থির হয়ে যাবে, কারণ তার বেগের মানটা হচ্ছে 0। পরবর্তী প্রবলেম চলে আসবো, দুটি চলমান বস্তুর সরণ বনাম সময়ের লেখচিত্র দেওয়া। কার সাথে কি? সরণ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে, এবং সেটা এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নামকরণটা একটু ভুল করেছি। 1 নাম্বার যে বস্তুটি সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 1 নাম্বার বস্তু। আর 2 নাম্বার বস্তুটি হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেটা আগে থাকবে মাথায় রাখবে, এইসব ম্যাথের ক্ষেত্রে যখনই তোমার একটার পর আরেকটা নাম দেয়া থাকবে, তখন প্রথমটাকে সবসময় 1 নাম্বার কল্পনা করবে। ঠিক আছে? এই কারণে 30 ডিগ্রি যে, তাকে আমি 1 নাম্বার বললাম, যে 1 নাম্বার বস্তু, এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে সেটা হচ্ছে 2 নাম্বার বস্তু। তাহলে বলা হয়েছে তাদের বেগ দ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে 1 নাম্বার বস্তুর এস বনাম টি এর গ্রাফটা দেখতে এরকম, 2 নাম্বার বস্তুর এস বনাম টি এর গ্রাফটা দেখতে এরকম। আমাকে বলেছে তাদের বেগের অনুপাত কত। এখন দেখো বেগের অনুপাত বের করবো কিভাবে? আমি বেগ সমান কি বলতে পারি? বেগ সমান আলটিমেটলি বলতে পারি ডিএস বাই ডিটি, তাৎক্ষণিক যে বেগটা। এখন এটাকে আবার কি বলা যায়? একটু আগে আমি বললাম যে যে আসলে ডিএস আছে কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। টি আছে হচ্ছে এ অক্ষ বরাবর। তো যখন একটা গ্রাফ তোমার কাছে দেয়া থাকবে এবং দুইটা পয়েন্ট থেকে যদি বলে যে ডিএস বাই ডিটি বের করো, আলটিমেটলি ডিএস বাই ডিটি আসছে কোথা থেকে? এখান থেকে। তো আমরা লিমিট আপাতত কল্পনা বাদ দিই, আলটিমেটলি এটা তো এখান থেকে এসেছিল, তাই না? ডেল্টা এস বাই ডেল্টা টি, যে দূরত্বের পরিবর্তনকে সময়ের পরিবর্তন ভাগ করলে সেটাকে দ্রুতি বলে, বা সরণের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে সেটাকে বেগ বলে। এখন এই ডেল্টা এস মানে কি? ডেল্টা এস মানে হচ্ছে দুইটা যদি পয়েন্ট কল্পনা করো এখানে কোনো একটা বিন্দুর উপরে, এটা আমি এখানে ব্যাখ্যা করি একটু। ধরলাম এটা হচ্ছে তোমার 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু। তাহলে এই জায়গায় তোমার টাইমের মান হচ্ছে t1, এই জায়গায় তোমার টাইমের মান হচ্ছে t2। এই পয়েন্টে তোমার দূরত্বের মান হচ্ছে s1, এই পয়েন্টে তোমার দূরত্বের মান হচ্ছে s2। তাহলে এখান থেকে শুরু করে এখানে যেতে আলটিমেটলি যে বেগের মানটা হবে সেটা হচ্ছে এই সূত্র, s2 - s1 / t2 - t1। এখন s2 বাই s1 ইন্টু t2 - t1, এই জিনিসটাকে আমি একটু যদি কালার করে বোঝাই, জিনিসটা কতটুকু আসলে খেয়াল করো তো। এই যে এতটুকু ত্রিভুজটা কল্পনা করো একটু তুমি, এই ছোট যে ত্রিভুজটা কল্পনা করো, তাহলে এখানে এতটুকু যে পার্টটুকু, এটাই হচ্ছে তোমার s2 - s1, আর এতটুকু যে পার্ট, এটাই হচ্ছে তোমার t2 - t1। এখন এই যে কোণটা যদি তোমার দেয়া থাকে থেটা,
তাহলে তুমি কি বলতে পারবা না যে এটা হচ্ছে আমার আসলে লম্ব S2/S1, এটা হচ্ছে আমার ভূমি T2 - T1, যেটা আমি একটু আগে বলছিলাম যে লম্ব বাই ভূমি এটা ইকুয়ালস টু আমি tan থিটাও তো বলতে পারি। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে যদি একটা গ্রাফ এস বনাম টি এর একটা গ্রাফ দেয়া থাকে এবং তার যদি কোণ দেয়া থাকে, তাহলে কোণ থেকেই তুমি কিন্তু বলে দিতে পারবে যে তার যে কোণের যে ট্যানজেন্ট, কোণের যে ট্যান সেটাই হবে তার আসলে বেগের ভ্যালু। তাহলে সেই কনসেপ্ট অনুসারে আমি যদি বলি এই দুটো বস্তুর বেগের অনুপাত কত, তাহলে আমি বলতে পারি v1/v2 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি tan থিটা 1, কারণ v সমান যেহেতু tan থিটা, তাহলে v1/v2 মান হচ্ছে tan থিটা 1/tan থিটা 2, তাই তো? আর tan থিটা 1 কিভাবে বের করব? প্রথম বস্তু কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে tan 30, আর এটা হয়ে যাবে tan 45, কারণ দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান 1, tan 30 এর মান হচ্ছে √3, তাহলে এটা আসছে √3/1। অর্থাৎ অনুপাত যদি বলে তাহলে v1 অনুপাত v2 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি √3/1। এই হচ্ছে আনসার। তখন কিন্তু আর যদি অনুপাত বের করতে বলে এবং কোণ দেয়া থাকে, অবশ্যই তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে না। এরকম জাস্ট বেসিক এই কনসেপ্ট থেকেই তুমি জাস্ট tan থিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ সূত্রটা বের করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো আমরা পরবর্তী প্রবলেমে। দেখো কি বলা আছে, কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি চলমান বস্তুর অবস্থানের যে সমীকরণ আছে, এবার কিন্তু এস দিয়ে দেয়নি, এক্স সমান একটা দিয়েছে এবং ওয়াই সমান একটা দিয়েছে। যে অবস্থানের যে সমীকরণ কোনো একটা চলমান বস্তুর, সেটা এ এবং বি সমান এটা যদি হয়, তাহলে 2 সেকেন্ড সময়, মানে টি সমান যখন 2 সেকেন্ড হবে, তখন বস্তুটির বেগের মান ও দিক নির্ণয় করো। বেগের মানও বের করতে বলেছে, দিকও বের করতে বলেছে। তো আমাকে এখন এক এক করে ভ্যালুগুলো এখানে একটু বসাই। যে এক্স সমান দেয়া আছে এ টি স্কয়ার, ওয়াই সমান দেয়া আছে বি টি কিউব। আমাকে বের করতে বলছে সম্পূর্ণ বেগের মানটা কত। তো যেহেতু বেগ বের করতে বলেছে এবং দুইটা আলাদা আলাদা অক্ষের ভ্যালু দেয়া আছে, তাহলে আমরা কিন্তু একবারে বেসিক সূত্রে চলে যেতে পারি। বেসিক সূত্র কি ছিল আমাদের? ভি সমান, প্রথমত লিখেছিলাম আমি ডি আর বাই ডিটি, এবং ওইখান থেকে ফাইনালি আমরা আর সমান কি পেয়েছিলাম, একটু আগে চলে আসি। দেখো সূত্রটা যে করলাম আমরা প্রতিপাদন, সেখানে দেখো এখানে আমি কিন্তু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে লিখেছিলাম আর এর পরিবর্তে। যদি ত্রিমাত্রিক একটা কাঠামো থাকে, প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক থাকলে এক্স আই প্লাস ওয়াই জে, আর হচ্ছে একমাত্রিক থাকলে শুধু এক্স আই। ঠিক আছে? তো যেহেতু এখানে শুধুমাত্র এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে ওই প্রশ্নটাতে, তাহলে শুধুমাত্র এক্স আই প্লাস ওয়াই জে লিখলেই হয়ে যাবে, কারণ এটা একটা কিন্তু দ্বিমাত্রিক ব্যবস্থা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা 2D দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে সেটা যদি হয়, তাহলে তুমি dr বাই dt এর পরিবর্তে লিখতে পারো d dt অফ এক্স আই প্লাস ওয়াই জে। এখানে এক্স এর পরিবর্তে তুমি এই ভ্যালুটা বসাতে পারবে, ওয়াই এর পরিবর্তে এই ভ্যালুটা বসাতে পারবে। তাহলে এটা আসবে d dt অফ এ টি স্কোয়ার আই প্লাস বি টি কিউব জে। ঠিক আছে? তাহলে এখন আমি যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি জিনিসটাকে, তাহলে কিন্তু তোমার বেগের যে সমীকরণটা সেটা চলে আসবে। তাহলে ভি সমান তুমি বলতে পারবে, খেয়াল করো, ভি সমান আসবে হচ্ছে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এটা আসবে 2at 2at আই, আর এটা সমান কি আসবে, 3টা সামনে চলে আসবে এবং টিটা টি স্কয়ার হয়ে যাবে। তাহলে আসবে 3bt স্কয়ার, 3bt স্কয়ার জে। তাহলে 3bt স্কয়ার জে আসলো। এখন দেখো এই যে ইকুয়েশনটা, এটাই হচ্ছে তোমার বেগের সমীকরণ। এখন এটাকে আমি একটু সাইড করি। আমাকে এখান থেকে কিছু বের করতে বলেছে। কি কি বের করতে বলেছে? প্রথম যে জিনিসটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে, খেয়াল করো যে বস্তুটির বেগের মান কত এবং তার দিকের মানটা কত। তাহলে বেগের মান কি বের করব, কত সময়ে? টি সমান 2 সেকেন্ড সময়, অর্থাৎ টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। এই টাইমে ভি সমান আমি কি বলতে পারি? ভি সমান বলতে পারি, দেখো টাইমের জায়গায় যখন তুমি 2 বসাবা, তাহলে 2 ইন্টু 2 হয়ে যাবে 4 এ আই, এবং এখানে যদি 2 বসাও তাহলে 2 স্কয়ার মানে 4, 4 আর 3 হচ্ছে 12 বি জে। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল যে ভেক্টরের
বেকের যে ইকুয়েশনটা সেটা। প্রশ্নে তোমার কিন্তু এ এবং বি এর মান কোথাও বলা নেই। তো যেহেতু বলা নাই তুমি কিন্তু চাইলে বেরও করতে পারবে না। তো আলটিমেটলি তোমার আনসারটা এভাবেই রাখতে হবে। বাট এখন আমাকে কি করতে হবে? মান বের করব আমি, দেন হচ্ছে দিক বের করব। এটা তো ভেক্টর আকারে থাকলো। তাহলে মান এবং দিক বের করি। প্রথমে আসো মান। একটা ভেক্টরের মান কীভাবে বের করে? ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে আই এবং জে এর সহগগুলো আছে সেগুলোকে স্কোয়ার করে রুট করে দাও। তাহলে 4a হোল স্কোয়ার আসবে কত? 16a স্কোয়ার প্লাস 12b স্কোয়ার মানে 144b স্কোয়ার এর উপর যদি রুট করি তাহলে এটি হচ্ছে আমার মানের ভ্যালু। এটা এভাবেই আনসার করে রাখতে হবে, কারণ এ আর বি এর মান তোমার কাছে দেওয়া নেই, এই কারণে এভাবে রাখতে হবে এটাকে। এরপর হচ্ছে দিক। দিক কী বের করবো? দিক বের করার রুল হচ্ছে যদি শুধুমাত্র দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, শুধুমাত্র ট্যান থিটা দিয়েই কিন্তু কাজ হয়ে যায়। আমরা জানি ট্যান থিটা সমান ওয়াই বাই জে, মানে ওয়াই এর সহগটা এর সাথে এক্স এর যে সহগটা এটাকে জাস্ট ভাগ করলেই ট্যান থিটা পাওয়া যাবে। তাহলে ওয়াই বরাবর আছে কে? 12b আর এক্স অক্ষ বরাবর আছে 4a। কেটে দিলে কত আসবে? এটা আসবে হচ্ছে 3b বাই a, তাই তো? অর্থাৎ তুমি বলতে পারো থিটা সমান tan ইনভার্স 3b ডিভাইডেড বাই a। এই হচ্ছে তোমার থিটার ভ্যালু আর এই হচ্ছে তোমার মানের ভ্যালু। তো এই দুইটাই তোমাকে বের করতে বলেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার হবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। আমরা ব্যাখ্যা করার ট্রাই করলাম একটু যে দ্রুতি কি এবং তার সাপেক্ষে এবং তাৎক্ষণিক যে দ্রুতিটা সেটা কি, বেগ কি এবং তাৎক্ষণিক বেগটা কি, এবং এদের সূত্রগুলো কিভাবে আসা যায়। ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা খুবই ক্রিটিক্যাল এখানে, যদি তুমি তাৎক্ষণিকের কনসেপ্টটা পড়ো। এবং শুধু এটা না, এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো করব, বিভিন্ন ক্লাসে মাঝে মাঝেই তোমার ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটা কাজে লাগবে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশনটা জানা থাকলে জিনিসটা ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটি দেখার জন্য। এবং আমি বলবো যে তোমরা হচ্ছে এই ভিডিওটা তোমাদের লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করতে পারো তোমাদের যে কোনো প্রবলেমে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মাঝে এটাকে শেয়ার করে দেবে, এবং আমাদের যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। এবং আমাদের যে কোনো জিনিস, আমাদের যে কোর্সগুলো আছে বা বিগত যে কোর্সগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা আমাদের এই ওয়েবসাইটে www.proborton.org এই ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে। তো এমনি কোনো কোয়ারি যদি থাকে অবশ্যই তোমাদেরকে হচ্ছে আমি বলবো যে তোমরা আমাদেরকে ডিরেক্ট হচ্ছে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের কাছে রিচ আউট করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে আমাদের, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে চাইলে মেসেজ দিতে পারবে। তো নাম্বারটা আমি লিখে দিচ্ছি। সেখানে হচ্ছে তোমরা তোমাদের কোনো প্রবলেম যদি থাকে বা কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে তোমরা চাইলে কিন্তু আমাদেরকে নক করতে পারো। তো আজকে আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।